আপনারা দেখছেন WB24 নিউজ, দিনে রাতে জনতার স্বার্থে। সরকার নির্বাচন কমিশনের আরেকটি সাংবিধানিক সংস্থা, উনি কে? কোথায় তাকে সংবিধান বা আইন বা সুপ্রিম কোর্ট এই ধরনের ক্ষমতা দিয়েছে? সুতরাং এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা দিয়েছি। আমি এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের একটি মাত্র জাজমেন্ট, আমরা যদিও 5-6টা জাজমেন্ট দিয়েছি, তার 3 লাইন আর 4 লাইন আপনাদের কাছে পড়ে শোনাতে চাই। আমি প্রথমে বাংলায় বলছি, পরবর্তীকালে বাংলা হয়ে গেলে ইংরেজি এবং হিন্দিতেও বলবো। কেন্দ্র দ্বারা নির্বাচিত কোর্ট, এটা হচ্ছে শমশের সিং বনাম স্টেট অফ পাঞ্জাব, 1973 সালের এটি রায়, 23শে আগস্ট, সুতরাং আজ নয়। 1973 সালের 7 জন বিচারপতি সাংবিধানিক বেঞ্চ সুপ্রিম কোর্ট বলছেন শমশের সিং বনাম স্টেট অফ পাঞ্জাবের মামলায়, কেন্দ্র দ্বারা নির্বাচিত কোনো সাংবিধানিক কর্মকর্তা যদি মন্ত্রীদের বিরুদ্ধে নথিপত্র তৈরি করেন অথবা তাঁর বা তাঁদের বিরুদ্ধে রিপোর্ট পাঠান অথবা মন্ত্রিসভা অনুমোদিত কোনো সরকারি নীতির প্রকাশ্য বিরোধিতা করেন কিংবা সরাসরিভাবে প্রশাসনে হস্তক্ষেপ করেন, তবে সংবিধানের বিচারে তা ভুল পদক্ষেপ হবে। তাছাড়া এটি সংসদীয় ব্যবস্থার বিপরীত ধর্মী বলে গণ্য করা হবে। সুপ্রিম কোর্টের রায়, 7 জাজ বেঞ্চ, কনস্টিটিউশনাল বেঞ্চ, 1973, 23 আগস্ট। এরকম আমরা আরও অনেকগুলো পাঠিয়েছি। আমরা এই স্মারকলিপির মধ্যে আমরা এগুলো সমস্ত উল্লেখ করেছি, কোথায় কোথায় সুপ্রিম কোর্ট কী বলেছে। এবং আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের আপনার রায়, সুপ্রিম কোর্টের রায় বিভিন্ন কর্তৃপক্ষকে, সমস্ত সিভিল এবং অন্যান্য অথরিটি যা আছে তাদেরকে মেনে চলতে হয়, তাদেরকে মেনে চলতে হয় এবং তারা মানতে বাধ্য। সুপ্রিম কোর্টের কোনো রায়কে কেউ উপেক্ষা করতে পারেন না। এবং এই প্রসঙ্গে সংবিধানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে কিভাবে করতে হবে সুপ্রিম কোর্টে। এবং আমরা স্মারকলিপির সব শেষে যেটা দাবি করেছি, এই সমস্ত বিস্তারিত বিবরণ, সুপ্রিম কোর্টের বিভিন্ন রায় ইত্যাদি দিয়ে, যে উনি রাজ্যপাল পদযোগ্য নন এবং জ্ঞানত ইচ্ছাকৃতভাবে তিনি প্রতি মুহূর্তে সংবিধানের নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ, আইনি নির্দেশ, প্রশাসনিক নিয়মকানুন সমস্তকে জলাঞ্জলি দিয়ে কেন্দ্রের শাসক দলের লেজুর বৃত্তি করছেন। তাই জন্য আমরা দাবি করেছি যে আর্টিকেল 156 ক্লজ 1 অব দি কনস্টিটিউশন, সংবিধানের 156 উপধারা 1 অনুযায়ী রাষ্ট্রপতি তাঁর যে প্লেজার, এখানে বলা হয়েছে, এক লাইন পড়ছি, এক লাইনই আছে, ক্লজ 1 অফ আর্টিকেল 156, দি গভর্নর শ্যাল হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অব দি প্রেসিডেন্ট। সো উই হ্যাভ আস্কড, আমরা রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছি এই কারণে যে অসাংবিধানিক বেআইনি কাজকলাপ উনি প্রথম দিন থেকে আজ অবধি করে চলেছেন, যার কোনো নজির ভূভারতে নেই গত 75 বছরে। আপনি আপনার যে সন্তোষ বা প্লেজার, সেটাকে আপনি প্রত্যাহার করুন, অর্থাৎ এই মানুষটিকে আপনি সরান। এইটা হচ্ছে আমাদের মূল দাবি এবং সেটাও সাংবিধানিক দাবি অ্যাজ পার আর্টিকেল 156 ক্লজ 1। উনি ওথ অফ অফিস নিয়েছিলেন, তাতে উনি প্রায় শোনান, আপনাদেরকে সংবিধান পড়ে পড়ে শোনান, আমি শুনেছি। উনি নাকি ওকালতি টোকালতি করতেন, এটাও শুনেছি। তো উনি আই অ্যাম টু প্রিজার্ভ, প্রোটেক্ট অ্যান্ড ডিফেন্ড দ্য কনস্টিটিউশন বারবার বলেন। তারপরে একটা লাইন আছে, উনি বলেন না সেটা খুব একটা, যে দ্যাট আই উইল ডিভোট মাইসেলফ টু দি সার্ভিস অ্যান্ড ওয়েলবিং অফ দি পিপুল অফ ওয়েস্ট বেঙ্গল। এটাও ওকে ওথ নেওয়ার সময় বলতে হয়েছিল। সেটা কিভাবে হবে? প্রত্যক্ষভাবে তো হয় না, রাজ্য সরকারের মাধ্যমে হয়। তিনি বিধানসভায় যে বক্তব্য রাখেন সেটা রাজ্য সরকারের বক্তব্য। সুতরাং রাজ্য সরকারের বক্তব্যের বাইরে তার কোনো ব্যক্তিগত অভিমত যদি থাকে, সেটা তিনি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে বলতে পারেন, প্রকাশ্যে সমালোচনা করতে পারেন না। আমি সুপ্রিম কোর্টের জাজ ইতিমধ্যে উল্লেখ করেছি। সুতরাং আমাদের দাবি, আমাদের মাননীয় রাষ্ট্রপতির কাছে আবেদন, যেটা গতকাল রাষ্ট্রপতি ভবন রিসিভও করেছে, আমাদের কাছে রিসিটেড কপি আছে,
সেই কপি আপনাদের কাছে বিলিও করা হবে। তাতে বিস্তারিত আমি যা বললাম এটা অত্যন্ত সংক্ষিপ্ত সার। এনি মোর পয়েন্ট? হ্যাঁ, সুতরাং আমরা দাবি করেছি যে মাননীয় রাষ্ট্রপতি এই রাজ্যপালের বিরুদ্ধে ব্যবস্থা নিক এবং সংবিধানে যে জায়গা বলা আছে আমি বললাম, let the honorable president withdraw his pleasure in regard to the present governor of West Bengal. তো বাংলায় আমার বলা হয়ে গেল, প্রশ্ন আমি এখন নিচ্ছি না, প্রশ্ন একবারই নেব সব শেষে, না এখন না, আমি ইংরেজি বলছি, তারপরে কি হিন্দি বলবো আগে? হিন্দি তারা আছে? अच्छा, बोलছি যে पिछले साल जुलाई महीना में हमारे यहाँ जिनको राज्यपाल नियुक्त किया गया, ऐसा राज्यपाल ना तो बंगाल ना हिंदुस्तान की कोई भी राज्य में कभी भी किसी ने देखा। मैं ऐसा क्यों बोल रहा हूँ? क्योंकि बंगाल का एक तो हेरिटेज है, परंपरा है। हमारे यहाँ लास्ट गवर्नर जनरल था CR राजागोपालाचारी, एमिनेंट पर्सन। उसके बाद पहला राज्यपाल थे हरेंद्रनाथ मुखोपाध्याय, फिर हमको मिला ऐतिहासिक सैयद नूरुल हसन, ऐसे बहुत सारे लोग, प्रशासक भैरव दत्त पांडे, शांति स्वरूप धवन, और कुछ दिन पहले गांधी जी का रिश्तेदार हमारे गोपाल कृष्ण गांधी की, जो कि अपने अपने निज निज क्षेत्र में ये लोग महान है। तो इस बंगाल में जो अभी राज्यपाल जी को नियुक्त किया गया, ये पहला दिन से ही राज्य सरकार के खिलाफ मन में जो कुछ भी आए वो बोल रहे हैं, और वो भी पब्लिकली बोल रहे हैं। सिर्फ बोल नहीं रहे हैं, राज्य सरकार के सारे काम का चर्चा कर रहे हैं। ये चर्चा करने का कोई अधिकार पब्लिकली राज्यपाल के नहीं बनती है, क्योंकि सुप्रीम कोर्ट ने 1973 23 अगस्त in the matter of Shamsher Singh versus the state of Punjab, 7-judge constitutional bench of Supreme Court, they delivered a judgment. I am just quoting 4 lines, it is in English. For a court, for a centrally appointed constitutional functionary to keep a dossier on his minister or to report against them or to take up public instances critical of government policy settled by the cabinet or to interfere in the administration directly, these are constitutional faux pas and run counter to the parliamentary system, unquote. Reported in All India Reporter, 1974, page 2192. तो सुप्रीम कोर्ट का ये सुस्पष्ट निर्देश था, आज के नहीं, 1973 का। इसका बाद बहुत सारे जजमेंट आया है, SR बम्बई वाला केस है, ऐतिहासिक केस, और बहुत सारे केस है। हमने 6-7 केस, हमारा एक मेमोरेंडम हमने बनाया जो कि राष्ट्रपति जी के पास काल भेजा गया था, और उनका प्राप्ति स्वीकार भी हो गया राष्ट्रपति भवन से। उन्हीं का प्रतिलिपि आप लोगों में अभी बंटवा जाएगा। तो उसमें सारे केस लॉ जो है वो संक्षेप में गवर्नर क्या कर सकते हैं, क्या नहीं कर सकते, इस बारे में सुप्रीम कोर्ट का राय क्या है हमने उल्लेख किया हमारे पार्टी की ओर से। और इसके बावजूद सुप्रीम कोर्ट के सारे निर्देश वो उन्होंने सिर्फ अमान्य नहीं किया। हमने सुना वो वकील भी हैं, तो कोई वकील सुप्रीम कोर्ट का निर्देश नहीं मान रहे हैं, ये ताज्जुब की बात है। तो वो कर रहा है, क्यों कर रहा है? इसमें एक राजनीतिक उनका अपना मंशा है, क्योंकि दिल्ली का जो शहंशाह लोग हैं उन्हीं लोग ने उनको नियुक्त किया, और उन्हीं लोग का निर्देश पे इसको ममता बनर्जी सरकार को इसको थोड़ा बहुत करक दो, थोड़ा बहुत डिस्टर्ब करो, ये ही उनका एक एजेंडा है, एक ही एजेंडा। और इसलिए सारे संवैधानिक प्रावधान, सारे प्रशासनिक नियम सबको ठुकरा के वो
हर रोज कुछ ना कुछ बोल रहे हैं। यहाँ तक कि मुख्यमंत्री से उन्होंने माफी मांगा। तो आपको माफी मांगने पड़ेगा? हिंदुस्तान में कोई राज्य में कोई राज्यपाल का हिम्मत हुआ? वो हिम्मतदार है, हिम्मत दिखा रहे हैं। किस आधार पर? कहां से उनका इतना हिम्मत आता है? संविधान से? कोई कानून से? कोई प्रशासनिक नियम से? नहीं। सिर्फ वो जो दिल्ली का शहंशाह लोग उनको भेजा है, उनका ताकत वो दिखा रहे हैं। वो पूछा, उन्होंने सवाल उठाया कि सारे देश एक तरफ, बंगाल की दूसरी तरफ, तो क्या चाहते हैं कि बीजेपी का जो एजेंडा है, एक राष्ट्र, एक नेता, एक धर्म, एक भाषा, ये होगा हिंदुस्तान में? कितने भाषा है हमारे, कितने धर्म है हमारे यहाँ? सब हम छोड़ के सिर्फ एक राष्ट्र, एक भाषा, एक नेता, एक धर्म, इनके पीछे हम भागते रहेंगे? यही चाहते हैं हमारे राज्यपाल। वो तो बीजेपी का एजेंडा, इट्स अ पॉलिटिकल एजेंडा। हाउ ए गवर्नर कैन इको द वॉइस ऑफ बीजेपी लीडर्स एंड सेंट्रल मिनिस्टर्स? होम मिनिस्टर अमित शाह ने आके बंगाल में लॉ एंड ऑर्डर के बारे में बहुत सारे गलत तथ्य दिया। दूसरा दिन हमारे मुख्यमंत्री ममता बनर्जी ने वहां उल्लेख किया, एक पॉइंट मैं आपको बोलना चाहिए, ज्यादा नहीं, मेरे पास सारे कागजात है, बोलेंगे तो रात हो जाएगा। हम सिर्फ एक उदाहरण देना चाहते हैं। अमित शाह ने क्या बोला था? यहाँ पे कोई लॉ एंड ऑर्डर नहीं है, गुजरात में है, दूसरी जगह है, इसलिए वो सोनार बांग्ला बनाना चाहते हैं। सोनार गुजरात हमने देखे हैं 2002 में, जबकि 3 दिन में 2000 आदमी को कत्ल किया गया था। तो खून और कत्लेआम की राजनीति जो बंगाल में थे 34 साल, ममता जी ने उनको हटाया, बंगाल के आदमी को साथ लेके, और बंगाल के आदमी अभी शांति से जी रहे हैं। जंगल महल शांत है, पहाड़ शांत है, हर जगह शांति कायम है, क्योंकि ममता बनर्जी की जो कर्म सूची है वो शांति, प्रगति और इस प्रगति को बरकरार रखना। कहीं भी प्रगति का कोई रथ कहीं भी बंद ना हो, खामोश ना हो, इनका ऊपर उनका नजर है। इसलिए ममता बनर्जी नवान्न में बैठ के सरकार नहीं चलाती है सिर्फ, उन्होंने गांव में जाते हैं, महकुमा में जाते हैं, जिला में जाते हैं। वो शी runs द गवर्नमेंट फ्रॉम अमोंग द मासेस। नोवेयर इन इंडिया विल फाइंड ए चीफ मिनिस्टर जो बाजार में जाके वो एक तो सर्कल बना रहे हैं आदमी को चेतना जगाने के लिए कि कोविड में आपको कैसे बचना है, कैसे दूरियां रखना है, और स्वीपर के हाथ में भी मास्क दे रहे हैं। दूसरा किसी चीफ मिनिस्टर को कहीं देखे हैं? तो अमित शाह ने बोला कि कुछ नहीं है, यहाँ कोई लॉ एंड ऑर्डर ही नहीं है। यूपी में है, जहाँ ठोक देंगे, इसका राजनीति होता है। फेक एनकाउंटर में 3000 से आदमी मरा है यूपी में, अभी भी चल रहा है। हाथरस में क्या हुआ सब जानते हैं, कैसे उसको दबाने के लिए, छिपाने के लिए क्या क्या कोशिश किया गया। तो एक रिकॉर्ड हमारे मुख्यमंत्री जी ने बहुत सारा दिया, एक मैं उल्लेख करना चाहता हूँ। 2001 से 2011 10 साल में, जबकि वाम मोर्चा बंगाल में सत्ताधारी थे, तो उस समय यहाँ 663 राजनीतिक हत्या हुई थी अकॉर्डिंग टू एनसीआरबी। और उसी एनसीआरबी के मुताबिक 2011 से 2019, जबकि ममता बनर्जी का सरकार सत्ता में आई, बंगाल की आशीर्वाद लेके, जनता की आशीर्वाद लेके, इस 2011 और 2019 ये 8-9 साल में ये 663 जो वाम मोर्चा के समय था वो घट के 113 में पॉलिटिकल मर्डर आ गया, नीचे आ गया, 113 में पहुंचा। तो ये सक्सेस है या फेलियर है? और ये भी एनसीआरबी का डाटा है। तो मैं ऐसे बहुत सारे है, आपको मिल जाएगा। नाउ आई स्विच ओवर टू इंग्लिश। बिफोर दैट 2 more थिंग्स इन हिंदी कि राज्यपाल जी ने जो कुछ भी बोल रहे हैं वो बीजेपी का नेता मंत्री जो कुछ भी बोले उसी को दोहरा रहा है।
he is echoing the voice of BJP leaders, ministers, daily, day in, day out. Now I am switching over to English. And we have detailed the misdemeanor on the part of the governor, which was never witnessed in any state of India since independence. Nowhere in India, no governor made himself more important than the constitutional and legal mandates. Whatever he is doing and saying in public, criticizing the government, calling explanations from the senior officials and other officials of the state government, threatening the police authorities with dire consequences, that I am preparing a list of you, I will see you, and transgressing into the powers of two other constitutional authorities like Comptroller and Auditor General and Election Commission of India by publicly demanding that I want to see the accounts of the industrial summit held from time to time by the state government. Who is he? It is the duty of the CA and G to look into the public expenses, state government expenses and central government expenses. Here, the AG Bengal does it. They submit the report to the governor as per rules. Governor places it before the assembly, and assembly's public accounts committee go through the report and make their recommendations in due course. That is the procedure. And that procedure, it is not that he does not know. I have heard that he is a lawyer. If he is a lawyer, he must know all this procedure. But he is a governor, he should know. There are officers to assist him. Therefore, he is intentionally, willfully, deliberately doing all these things just to defame and denigrate the image of the state government in public eye. This governor, Mr. Dhankar, unfortunately, he is criticizing the policies of the government settled by the cabinet, which is against the mandate of the Supreme Court. And I quote, in the matter of Shamsher Singh versus State of Punjab, judgment delivered on in 1973, 23rd August, by 7-judge constitutional bench of Supreme Court, which says, and I quote, for a centrally appointed constitutional functionary to keep a dossier on his ministers or to report against them or to take up public instances critical of government policy settled by the cabinet or to interfere in the administration directly, these are constitutional faux pas and run contrary to the parliamentary system, unquote. Therefore, not only this judgment, which was delivered in as long back as in 1973, thereafter so many judgments of Supreme Court appeared, particularly SR Mumbai case and other cases. We have referred so many cases in nutshell to the Honorable President. We have submitted a memorandum yesterday by the parliamentary party of All India Trinamool Congress. The memorandum have been signed by the Lok Sabha leader of AITC, Mr. Sudip Bandyopadhyay, Chief Whip Kalyan Bandyopadhyay, Deputy Leader Dr. Kakali Ghosh Dastidar, and on behalf of Rajya Sabha, AITC, our leader, Mr. Derek O'Brien, and myself, Chief Whip Sukhendu Shekhar Ray. So that memorandum, which we sent yesterday, was duly received in the office of Rashtrapati Bhavan. We have got the acknowledgement, copies whereof have already been distributed among yourselves. Kindly go through it in details. There are some more details which will help you. Now, to conclude, before I conclude, he has not only violated the constitutional provisions, not only flouted the Supreme Court mandates, but he has also violated the oath of office that he took under Article 159. So we have demanded before the Honorable President that there is a provision in the Constitution of India that under Article 156 Clause 1, it says that Governor shall hold his office during the pleasure of the President. Therefore, we requested, appeal to the Honorable President to withdraw his pleasure in regard to the present Governor of West Bengal, Mr. Jagdeep Dhankar, because of the reasons I have already narrated before you.
Now, the wild allegations that he made in a nutshell, he has even gone to the extent of demanding public apology from the Honorable Chief Minister, who is heading a popular government elected by the people of Bengal. Governor is not an elected person, is nominated. How come, under what authority? Where the Constitution has given him power to do so, or any law, or any judgment of Supreme Court that governor can ask the Chief Minister to tender public apology for some wild allegations made by him and the BJP leaders together, reverberated in the hearts of the governor. The allegations of the BJP reverberated in the hearts of the governor, and that prompted him to make such wild allegations. Finally, he remarked his prophecy that entire country has chosen one path. Why Bengal has not chosen that? Should we choose one nation, one state, one religion, one language, one leader? The philosophy of Unitarianism, the philosophy of majoritarianism that the Narendra Modi government and his party is perpetuating. Should we follow that as Bengali? This is my humble question to the people of Bengal through you. So, these are the things in a nutshell. Now, finally, for Bengali speaking from Bengali media, Hindi media, English media, I am telling, বিশ্বাসঘাতকদের পরিণতি এক লাইন শেষ করে দিচ্ছি। বিশ্বাসঘাতক যারা হন, উনি রাজ্যপাল পদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন, রাজ্যপাল পদের প্রতি অমর্যাদা করেছেন, রাজ্যপালের পদের প্রতি উনি অবমাননা করেছেন, বাংলার মানুষকে তিনি অপমান করেছেন। He has defamed Bengali people of Bengal. He has defamed his position, compromised his position. So, he is a traitor because he has not gone through the tenets of the Constitution and the philosophy that India is pursuing since 1947 for a better parliamentary system to usher in. What happened to the traitors in the Battle of Plassey? There are 7 heads, major heads. Mirzapur, everybody knows. Mirzapur died of এই কুষ্ঠরোগের ইংরেজিটা কি, leprosy. Mirzapur died of leprosy. মিরন মারা যান বজ্রাঘাতে, যে মির্জাফরের ছেলে যিনি হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। লক্ষ্যপতি উমিচাঁদ কপর্দক শূন্য হয়ে না খেতে পেয়ে মারা যান। জগৎ শেঠ মারা যান গঙ্গার জলে ডুবে। রায় দুর্লভের মৃত্যু হয় বন্দী অবস্থায় কারাগারে। সিরাজের হত্যাকারী মোহাম্মদী বেগ উন্মাদ হয়ে কূপে পড়ে মারা যান। মহারাজ নন্দকুমার, তার ফাঁসি হয় জালিয়াতি মামলায়। পৃথিবীতে কোথাও কোনো মানুষের জালিয়াতি মামলায় কখনো ফাঁসি হয়নি, নন্দকুমারের হয়েছিল। ওয়ারেন হেস্টিংস করিয়েছিলেন, এই যেটা এখন হেস্টিংস এলাকা, ওটা খিদিরপুর অঞ্চল, সেখানে। আর মূল নায়ক রবার্ট ক্লাইভ, তিনি কমিটেড সুইসাইড, তিনি আত্মহত্যা করেন। So now we see the reincarnation of Robert Clive. We do not know what will be the end result. But this is so. These are the things. Now, only one point I want to add. This is a different issue, not this one. This is in regard to what I have said. But the another issue is at 2 o'clock, all the Kishan unions, they are meeting the government with the hope that the 3 black acts which was passed by Parliament on the strength of majority only, without any discussion, without referring to any select committee, without referring to any standing committee, that should be withdrawn immediately. That is the demand of the Kisan. Our leader, Ms. Mamata Banerjee, time and again supported the stand of the Kisans, and on behalf of the party, under the leadership of Mr. Derek O'Brien, our parliamentary team visited the places where they are demonstrating for more than a month at under 3-degree temperature. So
our support to the cause of the Kishans are absolute, unconditional, and it shall continue to be so. Till such period, the Black Acts are withdrawn by the government and an atmosphere of discussion is ensured. এটা কি বাংলায় বলতে হবে বা হিন্দিতে বলতে হবে দরকার নেই মনে হয়, সবাই তো বুঝতে পারলেন কি বলি। ঠিকই আছে। হ্যাঁ, এবার এই প্রসঙ্গে এনডিটিভির একটি ব্যাপার আমাকে তো উল্লেখ করতেই হচ্ছে নাম করে। এনডিটিভি এ মাসেই ডিসেম্বর মাসেই আরটিআই করেছিল, সরকারের কাছে জানতে চেয়েছিল যে, কারণ সরকারের পক্ষ থেকে আইনমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং অনেক মন্ত্রী বহুবার আলোচনা হয়েছে স্টেক হোল্ডারদের সঙ্গে এই বিল নিয়ে আসার আগে, অসংখ্য আলোচনা, সেমিনার, ওয়েবিনার হয়েছে, বিভিন্ন সংগঠন, কৃষক সংগঠন, সবার সঙ্গে আলোচনা হয়েছে। তাই একটি সংবাদ মাধ্যম এনডিটিভি তারা আরটিআই করেছিল, তার উত্তরে সরকার জানিয়েছে যে আমাকে ওরা জানতে চেয়েছিলেন যে কোনো কৃষক সংগঠনের সঙ্গে আলোচনা কি সরকার করেছিল, যদি করে থাকে এই ব্যাপারে তাহলে সেই কৃষক সংগঠনগুলোর নাম জানানো হোক। তার উত্তরে সরকারের মুখ্য তথ্য আধিকারিক জানিয়েছেন, ইনফরমেশন কমিশনার, যে সরকারের কাছে এরকম কোনো রেকর্ড নেই, সুতরাং তোমার এই প্রশ্ন এখানেই শেষ সমাপ্তি ঘটল, এটা আর নতুন করে উত্থাপন করা যাবে না। উত্তরও দিলেন, প্রশ্নটাকেও সেখানেই মেরে দেন। তার মানে সরকারের মন্ত্রীরা, এমনকি কৃষিমন্ত্রী যিনি প্রতিদিন তথাকথিত মীমাংসার জন্য আলোচনা কি করছেন, তার উত্তরে সরকার বলছে আমাদের কাছে কোনো নথি নেই, রেকর্ড নেই। অর্থাৎ সরকার যদি আলোচনা করে থাকে কোথাও, কোনো পার্লামেন্টারি কমিটিতে, সরকারি কমিটিতে বা অন্যত্র, যেটা বলছে হাজার হাজার মিটিং নাকি হয়েছে, ওয়েবিনার হয়েছে, সেমিনার হয়েছে, সুতরাং এটা একবারে মিথ্যে কথা বলছে ওরা। সেটা আজকে দিবালকের মতো পরিষ্কার হয়ে গেছে এনডিটিভির আরটিআই উত্তর পাওয়ার পর। এটাও আপনাদের জ্ঞাতার্থে জানালাম যে এই সরকার কতটা কৃষক বিরোধী, কতটা শর্ট, কারণ কৃষকদের স্বার্থকে বিঘ্নিত করে গোটা কৃষিক্ষেত্রকে ক্রনি ক্যাপিটালিস্টদের হাতে তুলে দেওয়ার জন্য তারা এই ব্যাপারটাকে নিয়ে এত আগ্রহী। যে করেই হোক এটা পাস করাতে হবে, প্যান্ডেমিকের মধ্যে আলোচনা ছাড়া আমাদের রাজ্যসভার নেতাকে হাউস থেকে বার করে দিতে হবে, অন্যান্য সদস্যদেরকে বার করে দিতে হবে, মার্শাল ডেকে। এইরকম ঘটনা ইতিপূর্বে আমরা দেখিনি। ধন্যবাদ। আচ্ছা, একটা অনুরোধ, আমি একটু বয়স বেশি তো, একটু আস্তে আস্তে একজন একজন করে বলবেন, হ্যাঁ, কারণ আমি সবারই উত্তর দেবো। ওইখানে শুরু করেছে প্রথম। ট্রাই টু মেনটেন দ্য ডিসিপ্লিন। হি হ্যাজ রেজড হিজ হ্যান্ড। শুনুন, আমি যেটা উল্লেখ করেছি এবং আমাদের মেমোরেন্ডামে উল্লেখ করেছি, আমি যেটা বললাম এবং যেটা মেমোরেন্ডামেও লিখেছি, আমরা ওটাকেই রিপ্রডিউস করেছি। আপনি যদি জাজমেন্টের মধ্যে ওটা খুঁজে না পান, আমার কাছে আসবেন, আমি প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেব। না, ভিন্ন সেটা আপনার ইন্টারপ্রিটেশন হতে পারে। না না, মামলাটা বিচারপতি নিয়োগ সংক্রান্ত ছিল, কিন্তু ওই মামলাতে এগুলো বলা হয়েছে, সেটা একটু। হ্যাঁ, রাজ্যপাল যে অভিযোগগুলো করেছেন, আমার প্রশ্ন শুনে নিয়েছি, বুঝে নিয়েছি যে রাজ্যপাল এগুলো বলছেন। এই ব্যাপারে আপনাদের বক্তব্য কি? আমি তো বলছি, উনি যে অভিযোগগুলো করেছেন সবই তাদের দিল্লির যে শাহেনশাহরা রয়েছে তাদের নির্দেশে করেছেন, এবং সবগুলোই বুনো অভিযোগ। যদি বাংলা না বুঝতে পারেন তার ইংরেজিটাও আমি বলেছি, ওয়াইল্ড অ্যালিগেশন। নেক্সট। না, আপনার অনন্ত প্রশ্নের উত্তর আমি দেবো না, আমি আর সবাইকে উত্তর দিতে হবে। নেক্সট। হ্যাঁ, এটা উনি 117 বার বললেন এটা নিয়ে। এর আগে 117 বা 16 বার বলা হয়ে গেছে এই একই কথা। এবং উনি বলছেন যে সরকারি পয়সা ব্যবহার করে আপনারা রয়েছেন, তো বাংলার মানুষের পয়সায় তো রাজ্যপালও এখানে চলেন,
রাজভবনের সমস্ত খরচ তো বাংলার মানুষের পয়সা থেকেই চলে, 1 নম্বর। সেটা কি উনি মনে রেখেছে? আর দ্বিতীয়ত উনি বলছেন যে রাজনীতি করবেন না, অন্যকে বলছেন আপনি আচরি ধর্ম পরের শেখায়, বাংলা প্রবাদ। আপনি নিজেই আগে রাজনীতি করবেন না, এটা এনশিওর করুন, তাহলে অন্য কেউ রাজনীতি করবে না। কে কে উনি নিজে সংবিধান মানছেন না, সেটাই আমাদের অভিযোগ রাষ্ট্রপতির কাছে। রাজ্যপাল সংবিধান মানেন না, সুপ্রিম কোর্টের নির্দেশ মানেন না, কোনো আইনি নির্দেশ মানেন না, কোনো প্রশাসনিক রীতিনীতি মানেন না। তার কারণ দিল্লির শাহেনশাহের নির্দেশে উনি কাজ করছেন আমাদের সরকারকে বিব্রত করার জন্য। বাংলার মুখ্যমন্ত্রীকে, বাংলার সরকারকে ওইভাবে বিব্রত করা যায় না। তার কারণ মমতা ব্যানার্জি কারোর কাছে কখনো মাথা নত করেননি। বাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছেন। তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের একমাত্র নিজস্ব দল, এটা পিপলস পার্টি, জনগণের পার্টি। একে কেউ কোনোভাবে আঘাত করে নড়াতে পারবে না। মমতা সে যে টকরায়েগা ও চুর চুর হয়ে যায়গা। হয়ে গেছে উত্তর আপনার। নেক্সট। वो कौन है बोलने का? ये तो चुनाव आयोग बोलेगा। ये तो चुनाव आयोग को संविधान ने दायित्व दिया है, राज्यपाल को दायित्व, कोई राज्यपाल को ये रिस्पॉन्सिबिलिटी नहीं दिया गया है। चुनाव आयोग भी एक संवैधानिक प्रतिष्ठान है, उसको मान्यता देना चाहिए राज्यपाल जी को। वो खुद सब प्रतिष्ठान का हेड बन जाए, ऐसा नहीं है, नहीं होता है। না, সেটা আমাদের দল পরবর্তী, এটা তো প্রাথমিকভাবে আমরা একটা স্মারকলিপি মাননীয় রাষ্ট্রপতির কাছে দিয়েছি। তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন কিনা, পদক্ষেপ গ্রহণ করেন কিনা আমরা কিছু সময় অপেক্ষা করব। তারপরে যদি কোনো আরও পদক্ষেপ আমাদের দলের পক্ষ থেকে নেওয়ার প্রয়োজন হয়, দল মনে করে, সেটা দলের মধ্যে আলোচনা করে ঠিক হবে, তখন আবার আপনাদের জানাবো। ইয়েস প্লিজ। মণিদীপা। ইয়েস। Yes, from July 2009, from day one, he is doing this. So we have shown our patience, we have shown our goodness, we have shown everything, courtesy, but unfortunately, he is a never-ending phenomenon. Whatever he is doing, it may be called a never-ending phenomenon. Same allegations are being repeated daily. Just now, one of your colleagues told me. So that is why we have submitted the memorandum to the President that kindly withdraw your pleasure, because Constitution says the governor shall hold the office during the pleasure of the President under Article 156 Clause 1. So we have taken recourse to Article 156 Clause 1, where there is a scope for the Honorable President to take action against any governor if he does not follow the constitutional mandates or Supreme Court mandates. If he decides, if the Honorable President comes to a conclusion that this governor or any governor has failed and neglected deliberately to violate the constitutional and legal mandate, then the Honorable President can, of course, take an action against such governor. Now, so far my knowledge goes, this type of memorandum that we sent yesterday, possibly never sent by any political party or parliamentary party as such. What is your next question? Has there been a precedent of the President expressing... Yeah, that is a matter of research for you, me and everybody. Next, anybody else? Bolun. এগুলো আমি শুনেছি। আপনার প্রশ্নটা কি? না, অশান্তির কারণে দুঃখ প্রকাশ করেননি উনি, হচ্ছে কোথাও বলেননি। উনি বলছেন এখানে একটা পরিস্থিতি, দাঙ্গার পরিস্থিতি তৈরি করার প্রচেষ্টা হচ্ছে, সেটা অত্যন্ত উদ্বেগজনক। আপনি একটু ভালো করে দেখে নিন সংবাদটা।
আমি পড়েছি। সাম্প্রদায়িক দাঙ্গা বামফ্রন্টের আমলেও একটা দুটো ছাড়া ঘটেনি, আমাদের আমলেও ঘটেনি। যা কিছু ঘটেছে তার আগে ঘটেছে। সবচেয়ে যেটা ভয়ঙ্কর, বাংলার মানুষের, পুরনো মানুষ যারা বেঁচে আছে কিনা জানি না, তারা অনেকেই মারা গেছে। 1946 সালের আগস্ট মাসের দাঙ্গা, যেখানে একদিনে কলকাতা শহরে 10,000 মানুষ সাম্প্রদায়িক দাঙ্গায় খুন হয়েছিলেন। সেই ভয়ঙ্কর রক্তাক্ত বিভীষিকা দেখার পরে বাংলার মানুষ শপথ নিয়েছিল যে আমরা কোনোদিন সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে জড়াবো না। সেই জন্য কোনো গুরুত্বপূর্ণ মেজর কমিউনাল রায়ট বাংলায় কখনোই ঘটেনি স্বাধীনতার পরে সেরকম। আর কিছু, আর কেউ? আচ্ছা শুনুন, আমি একটা কথা বলি। অমর্ত্য সেনকে নিয়ে একজন অর্থনীতিবিদ বলুন, একজন বিদ্বজ্জন বলুন, একজন ফিলোসফার বলুন, একজন রাষ্ট্রনায়ক বলুন, কারণ তিনি ইজ এ সিটিজেন অফ দি গ্লোবাল কমিউনিটি। উনি আমাদের গর্ব, আমাদের দেশের মানুষ, বাট হিজ এ সিটিজেন অফ দি গ্লোবাল কমিউনিটি। সারা পৃথিবী তাকে সম্মান করে। সুতরাং তার সম্পর্কে প্রশ্ন করার যোগ্যতাও থাকা দরকার কারণ যাদের যোগ্যতা আছে তারা যদি প্রশ্ন করে, আর আমার মতো ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী চেষ্টা করবো তার উত্তর দেওয়ার, কিন্তু এই প্রশ্ন আমি দিচ্ছি না। না, আমি শুনতে চাই না, আমার শুনতেও অসুবিধা হবে। মন এবং দেহের উপর তার একটা চাপ পড়বে অহেতুক। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিবডি।